আপনি কি রান্না পারেন আপাও? সাবিহা হেসে বলল, পুরোপুরি না পারলেও অল্প বিস্তর তো পারি। ওরা ভাবিও তো সব রান্না পারে না, আমিও ভাবির মতো সব কিছু শিখে নেব। কি বলো ভাবি? ওরা মাথা ঝাঁকিয়ে বলে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই লিখে নেবেন। শ্বশুরবাড়ি গিয়ে তো রান্নাবান্না করতেই হবে। মুখটা ফ্যাকাশে হয়ে গেল সাবিহার। বিয়ে আরিশকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না সে। হুম। সাবিহাকে জব্দ করতে পেরে ওরা আর তামান্না বেশ খুশি। ওরা নিজেদের মধ্যে ইশারায় হাসাহাসি করছে। সাবিহা আপাতত ওরার কোনো কথা গায়ে না মাখার সিদ্ধান্ত নিয়েছে। রান্নাঘরে ঢুকে নিজে থেকে কিছু পেঁয়াজ কাটতে শুরু করে সে। ওরা ইলিশ মাছে লবণ মরিচ আর হলুদ মাখাচ্ছে, তামান্না কড়ায় তেল দিচ্ছে। আচ্ছা ভাবি, আমরা সবাই মিলে ছাদে পিকনিক করলে কেমন হয়? তামান্না সাবিহার কথা শুনে ওরার দিকে তাকালো। ওরা মুচকি হাসলো। মেরিনেট করা মাছগুলো এক এক করে তেলে ছাড়তে ছাড়তে বলল, ভালোই হয়। তাহলে তালহা ভাইয়া বাসায় ফিরলে তোমার সাথে কথা বলে সব কিছুর ব্যবস্থা করবে। আরিস তো এইসব আয়োজন করবেই না কখনো। না না, তালহা ভাইকে আমার কাছে পাঠানো দরকার নেই। ওরা বেশ উত্তেজিত হয়ে বলল। সাবিহা ঠিক বুঝতে পারছে না তালহা ওরার সঙ্গে দেখা করলে এমন কি হতে পারে যার জন্য ওরা এমন রিয়্যাক্ট করলো। তবে এতটুকু বুঝেছে এটা ওরার জন্য বেশ অস্বস্তিকর। কেন ভাবি, তালহা ভাই কি তোমাকে কিছু বলেছে? মানে তোমাদের মধ্যে ঝামেলা হয়েছে? আরে না। ওরার চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। তালহার সাথে কথা বলেছে শুনলেও আরিশের ক্রোধের মাত্রা বেড়ে যাবে। সাবিহা ওরাকে আর কিছু বলার আগে তামান্না বলল, আরিশ ভাই কি আপনার থেকে ছোট সাবিয়া আপা? কেন বলো তো? না মানে তালহা ভাইকে ভাই বলে ডাকেন অথচ আরিশ ভাইকে নাম ধরে ডাকে, তাই আর কি। কপাল কুঁচকে ফেললো সাবিহা। ইচ্ছে করছে তামান্নার গালে সজোরে একটা থাপ্পড় মারতে, কিন্তু কিছু করা যাবে না এখন। সাবিহা মেকি হাসলো। এমনি। আচ্ছা আমি আসছি এখন, তোমরা তো সব কাজ করেই ফেলেছো। ওকে আপু। সাবিহা আর কিছু না বলে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। তামান্নাও ওরা হাসছে সাবিহার অবস্থা দেখে। সন্ধ্যাবেলা সাবিহা তালহাকে পিকনিকের সব পরিকল্পনা বুঝিয়ে বলল। তামান্না ওরা সাবিহার তালহা মিলে একসাথে সবকিছু ঠিকঠাক করে নিল। ঠিক হলো ছাদে বসে পিকনিক হবে। আলাপচারিতা শেষ হতে হতে রাত প্রায় 10টা বেজে গেল। ওরা নিজের রুমের দিকে চলে গেল। তামান্নাও রাতের খাবার গরম করতে রান্নাঘরের দিকে এগুলো। ড্রয়িং রুমে এখন শুধু সাবিহার তালহা বসে আছে। দুজনে কিছুক্ষণ পিকনিক নিয়ে কথা বলছিল। এর মধ্যে সাবিহা কয়েকবার দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছিল। তালহা টিভি দেখছে আর মাঝে মাঝে বোনের সঙ্গে কথা বলছে। হঠাৎ সাবিহা এগিয়ে এসে বলল, ভাইয়া, অরা ভাবি আপনাকে ডাকছে। তালহা একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, ভাবি কোথায় রেখেছে? টিভির দিকে তাকানো অবস্থায় শুধালো তালহা। সাবিহা তাড়াহুড়ো করে বলল, হ্যাঁ ভাবি রুমেই ডেকেছে, বললো কি একটা জরুরি কথা আছে, তুমি এক্ষুনি যাও। ওকে। ওরা জরুরি কথা বলবে শুনে তালহা সময় নষ্ট করলো না। দ্রুত ওরা রুমের দিকে এগুলো। বিছানা গোছগাছ করছিল ওরা। এমন সময় ঘরে কারো উপস্থিতি টের পেয়ে পিছনে ফিরে তাকালো সে। ভাবিমা তুমি ডেকেছো? তালহাকে বেডরুমে দেখে গলা শুকিয়ে গেল। ওরার মাত্র আরিশের গাড়ির আওয়াজ শুনতে পেয়েছে, তার মানে আরিশ যে কোনো মুহূর্তে রুমে চলে আসবে। ওরা ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তালহাকে যে ঘর থেকে চলে যেতে বলবে সেটাও পারছে না। তালহা ওরা কিভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আরেকটু কাছাকাছি এগিয়ে বলল, তুমি ঠিক আছো? ঘোর কাটলো ওরা। তালহার দিকে এগিয়ে কণ্ঠে অস্থিরতা নিয়ে বলল, আমি ঠিক আছি ভাইয়া, আপনি ড্রয়িং রুমে গিয়ে বসুন, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, কেমন মাথা ব্যথা করছে। আমি তামান্নাকে দিয়ে বাম আমি তামান্নাকে দিয়ে বাম পাঠিয়ে দিচ্ছি রুমে। নিচে যাওয়ার দরকার নেই। তার চেয়ে বরং তুমি রুমে বসেই আরাম করো। কি হয়েছে তালহা? আরাম করার কথা হচ্ছে যে। আরিশের গলা শুনে রীতিমতো কেঁপে উঠল ওরা। দরজার দিকে তাকাতেই তাকে দেখতে পেল। কালো ফর্মাল শার্ট আর প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। চোখ দুটো লালচে হয়ে গেছে, মুখটা কেমন যেন বিধ্বস্ত লাগছে। আরিশ ধীরে ধীরে ঘরের ভেতরে প্রবেশ করলো। তালহা বলল, ভাবিমা ডেকেছিল আমাকে, কিন্তু রুমে এসে শুনি মাথা ব্যথা করছে, তাই বললাম রুম থেকে আরাম করতে। এখন ড্রয়িং রুমে যাওয়ার দরকার নেই, আমি গিয়ে বাম পাঠিয়ে দিচ্ছি। ওরা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না, শুধু আরিশের দিকে তাকিয়ে আছে। কোনো ওষুধ লাগবে না তালহা, লাগলে আমি দিয়ে দেবো, চিন্তা করিস না। তুই যা, আমি দেখছি তোর ভাইমাকে। ঠিক আছে ভাইয়া, গুড নাইট। হুম, গুড নাইট। তালহা ওরার দিকে তাকিয়ে মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে গেল। কি রে সাবিহা, তুই তো বললি ভাবি আমাকে ডেকেছিল, কিন্তু ভাবির তো শরীর খারাপ, তাছাড়া আমার সাথে কথা বলতেও আগ্রহী ছিল না। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে কথাগুলো বলল তালহা। সাবিহা ড্রয়িং রুমের সোফায় পা তুলে বসে টিভি দেখছিল। ডাইনিং রুমে দাঁড়িয়ে থাকা তামান্না সব শুনে যা বুঝার বুঝে গেল। ইচ্ছে করে সাবিহা আরিশের সামনে ওরা আর তালহাকে উপস্থাপন করেছে। আমি যে শুনলাম ভাবি ডাকলো তখন। তোর মাথা শুনেছিস পেতনি?
তালহা সাবিয়ার মাথায় একটা গাঁটটা মেরে হাত থেকে রিমোট কেড়ে নিল। সাবিয়া বিশেষ কিছু বলল না। অন্য সময় হলে ভাইয়ের সাথে রিমোট নিয়ে ঝামেলা পাতাতো নিশ্চিত, কিন্তু এখন সাবিহার মনটা ভীষণ ভালো। সবসময় আমার সাথে এমন করো, মাকে বলবো তুমি আমাকে মেরেছো। যা গিয়ে বল, পেতনি কোথাকার। সাবিহা শান্ত ভঙ্গিতে হেঁটে নিজের রুমের দিকে এগুলো। নিজের কাজকর্ম সেরে তামান্না ডাইনিং রুম থেকে ড্রয়িং রুমে এসে তালহার কাছে দাঁড়ালো। কি খবর তামান্না ভাটিয়া? আপনার বোন আসলেই একটা পেতনি। ও মা, কেন? কিছু না। ওকে শাকচুন্নি। নিজের ব্যাপারে এমন কথা শুনে চোখ বড় বড় করে ফেললো তামান্না। আমি শাকচুন্নি? ভালো ভালো। তামান্না এ কথা বলে রাগে গজগজ করতে করতে রান্নাঘরের দিকে এগুলো। তালহা জিব্বায় কামড় বসালো। কি ভুলটাই না করলো সে। এই তামু, তামান্না ভাটিয়া, ওই তামু, শোনো না। তোমাকে বলেছিলাম তালার সাথে প্রয়োজনে কথা বলবে না, আমার সহ্য হয় না। তবে কেন বলে আমি বাট অরার একটা হাত শক্ত করে পেছন থেকে ধরে রেখেছে আরিশ। সে ঠিক অরার পেছনে দাঁড়িয়ে আছে, রাগে যেন পাগল হয়ে গেছে। অরা তখন থেকেই বোঝানোর চেষ্টা করছে তালহা নিজে থেকে রুমে এসেছিল, কিন্তু আরিশ তার কথায় কান দিচ্ছে না। পাগলের মতো একা একা বকেই যাচ্ছে। আরিশ কতবার বলবো আমি ওনাকে রুমে আসতে বলিনি? ও হয়তো পিকনিকের বিষয়ে কথা বলতে এসেছিল। বেডরুমে বসে কোনো কথা থাকলে বলতে হবে, বলো। আরিশের কুরুচিপূর্ণ কথায় অরা চোখ মুখ বিরূপ হয়ে উঠল। রাগে বলল, আপনি একটা অসুস্থ মনের মানুষ। আপনার ভাই হয় সে, আমিও ভাই ডাকি। আপনি সেখানে এসব কি করে বলছেন? আরিশ অরাকে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। অরার গাল ঠেকেছে ঠান্ডা দেয়ালের গায়ে। আরিশ তার দুহাত পিছন দিকে মুচড়ে ধরে রেখেছে শক্ত করে। অরা শত চেষ্টা করেও নিজের হাত ছাড়াতে পারছে না। এরই মধ্যে আরিশ অরার ঘাড়ে হিংস্রভাবে কামড়ে ধরল। অরার ব্যথায় বেরিয়ে আসা চিৎকারে তার কামড় ধীরে ধীরে নরম হয়ে চুমুতে রূপ নিল। কামড়ের জায়গা থেকে ক্ষীণভাবে রক্ত ঝরছে। আরিশ ধীরভাবে ঠোঁট ছুঁয়ে দিল সেই ক্ষতস্থানে। আমি খারাপ, অসুস্থ মস্তিষ্ক আমার, সেখানে সুস্থ মনের বসবাস কিভাবে হবে বলো? আপনি যদি কখনো হারিয়ে ফেলেন বুঝবেন তার জন্য আপনি নিজেই দায়ী। আপনার আচরণের কারণে আমি অরার কথা শেষ হওয়ার আগে আরিশ তাকে এক ঝটকায় নিজের দিকে ফিরিয়ে শক্ত করে থুতনিতে হাত রাখে। এই পাখি চুপ, আমি তোকে কখনো হারাবো না, হারতে দেব না। তাচ্ছিল্যের হাসি হাসলো অরা। আরিশ হুট করে কোলে তুলে নিল অরাকে। অরা বুঝতে পারছে না কিছু। কি করতে চলেছে আরিশ। কোথায় যাচ্ছেন? ওয়াশরুমে। কেন? জবাবে শুধু এক রহস্যময় হাসি হাসলো আরিশ। কোনো কথা বলল না। ধীর পায়ে অরাকে নিয়ে ওয়াশরুমের দিকে এগুলো। খানবাড়ির ওয়াশরুমগুলো এতটাই বড় যে মনে হয় সেখানে হাডুডু খেলাও সম্ভব। কি করবেন আপনি? বাথটবে চুবাবেন? অরা সরাসরি প্রশ্নের কোনো জবাব দিল না। আরিশ চুপচাপ তাকে কোল থেকে নামিয়ে ওয়াশরুমের দরজা ভেতর থেকে আটকে দিল। তারপর অরার হাত ধরে নিয়ে গিয়ে শাওয়ারের নিচে দাঁড় করালো। অরার চোখে ভয়, বিরক্তি আর সেই সাথে কৌতূহলও ভেসে উঠল। আরিশ ধীরে হাত বাড়িয়ে শাওয়ার ছেড়ে দিল। ওপর থেকে টলটলে জল পড়তে শুরু করলো। আরিশ আর অরা দুজনেই সেই পানির নিচে নিশ্চুপ দাঁড়িয়ে। আজকে আরিশ অরার কাছে অচেনা লাগছে। অন্যদিন হলে এতক্ষণে সে হয়তো জোর করে বিছানায় নিয়ে যেত, কিন্তু আজ ওয়াশরুমে শাওয়ারের জলে অরা শরীর ভিজে একাকার। আরিশেরও একই অবস্থা। দুজনে এক দৃষ্টিতে পরস্পরের দিকে তাকিয়ে আছে শব্দহীন। অরার কপাল বেয়ে জল গড়িয়ে নাকের ডগায় জমছে। সেখান থেকে ঠোঁট ছুঁয়ে থুতনি বেয়ে নিচে পড়ছে। এই দৃশ্য আরিশকে ক্রমশ বেপরোয়া করে তুলছে। সে অরার কোমরে শক্ত করে হাত রেখে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে ফেললো। কপালে কপাল ঠেকে এক মুহূর্তের নিঃশ্বাসহীনতায় আটকে গেল দুজন। ওরা? চমকালো অরা। আজকে প্রথম আরিশ তার নাম নিয়ে ডাকলো। বলুন। আমি খুব কষ্ট দিই তোমাকে। হ্যাঁ। আমি যদি ভালো হয়ে যাই, মানে স্বাভাবিক হওয়ার চেষ্টা করি, তুমি আমাকে ভালোবাসবে? আমাকে কি ভালোবাসা যায়? আমি আমি কি ভালোবাসা পাওয়ার যোগ্য? আরিশের কণ্ঠস্বর আজ অন্যরকম শোনাচ্ছে। কেমন গলা ধরে এসেছে তার। মনে হচ্ছে শাওয়ারের জলের সাথে আরিশের চোখের জলও মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। অরার বুকটা কেমন হুহু করে উঠল আরিশের কথায়। লোকটা ভালোবাসার কাঙাল। মায়া হলো তার। আরিশের পিঠে হাত রাখলো অরা। শান্ত গলায় বলল, আপনি তো খারাপ নন, কিছু কিছু সময় অস্বাভাবিক আচরণ করেন শুধু। ভালো কিংবা খারাপের উপর নির্ভর করে কেউ কাউকে ভালোবাসে না। দেখেন না, নেশাখোর ব্যাড বয় টাইপের ছেলেদেরও মেয়েরা ভালোবেসে ফেলে। এটা একটা অনুভূতি, কখন কিভাবে হয়ে যায় বলাই যায় না। অরা একটু থামলো। আরিশ অরাকে নিজের শরীরের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে, যেন একটু নড়লেই হাতছাড়া হয়ে যাবে সে। ভালোবাসার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না আরিশ। এসব ভাববেন না। আপনার চিকিৎসা দরকার, প্লিজ একবার ডক্টর দেখাবেন। আমি আপনার সাথে একটা সুন্দর জীবন কাটাতে চাই ভাইয়া। অরার কথা শেষ হতেই তার গালে একটা থাপ্পড় পড়ল। আকস্মিক এই ঘটনায় অরা হতবাক হয়ে গেল। আরিশের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। থাপ্পড়টা যদিও খুব জোরালো ছিল না, তবুও অরা ভয়ে কিছুটা চমকে উঠল।
সবসময় তো আরিশই বলো, আজ আবার ভাইয়া ডাকতে গেলে কেন? অরা থতমত খেয়ে তাকিয়ে রইল কেবল। আরিশ টুপ করে তার ঠোঁটে চুমু খেলো একটা, মুচকি হেসে বলল, ওভাবে তাকিয়ে থেকো না, তেমন জোরে মানেনি, তবে ভবিষ্যতে আবারও ভাইয়া বললে গালার আস্ত থাকবে না। খিলখিল করে হেসে উঠল অরা। আরিশ মুগ্ধ নয়নে অরার প্রাণবন্ত হাসি দেখছে। আজ পর্যন্ত অরাকে কখনো এভাবে হাসতে দেখেনি আরিশ। মেয়েটা হাসলে কি দারুণ লাগে। আপনি আসলেই একটা আতপাগল, সাইকো টাইপের মানুষ আপনি। কখন কি হয় আপনার বোঝা মুশকিল। ভ্রু কুচকে ফেললো আরিশ। সে সাইকো? মেহরাবও আজ সেটাই বলল। তাহলে কি কথাটা সত্যি? আজকে মেহরাবের সাথে কথা না বললে নিজের মনের কথা বুঝতে পারতো না আরিশ। অরার প্রতি টুকরো টুকরো অনুভূতিগুলোর নাম যে ভালোবাসা সেটাও বুঝতে পারতো না। আরিশের ভালোবাসার পাওয়ার পথটা ভুল। মেহরাব সেটা খুব ভালো করে বুঝিয়েছে তাকে। জোর করে শারীরিক সম্পর্কের মাধ্যমে কখনো ভালোবাসা পাওয়া যায় না, বরং এসব করলে সম্পর্কে আরও দূরত্ব বাড়ে, একসময় ভেঙে যায়। আরিশের পাগলামিগুলো মেহরাব ভালো করেই জানে। তাই আজকে মেহরাব একজন প্রকৃত বন্ধুর মতোই আরিশকে সঠিক পথে চলার পরামর্শ দিয়েছিল। আমি আতপাগল মানলাম, কিন্তু সাইকো নেই। ওরা কিছু বলতে যাওয়ার আগে পরপর দুটো হাঁচি দিল। এতক্ষণ জলের নিচে দাঁড়িয়ে থাকাতে হয়তো ঠান্ডা লেগে গেছে। আরিশ ব্যাপারটা বুঝতে পেরে শাওয়ার বন্ধ করে দিল। ওরা নিজেকে আরিশের থেকে ছাড়িয়ে পেছন দিকে ফিরে বলল, তাহলে আমার ঘাড়ে রক্ত কেন? আমার সারা শরীরে আপনার সাইকোগিরির প্রমাণ আছে। তোমার শরীর যদি শুধু আমার ভালোবাসার চিহ্ন থাকবে হামিং বার্ড, আমি যতই স্বাভাবিক হই না কেন আমার ভালোবাসার ধরন বদলাবে না। আমার ছোঁয়া এমনই, যেমন উষ্ণ তেমনই বিধ্বংসী। দরজা খুলে ওরাকে কোলে তুলে নিল আরিশ। ওয়াশরুম থেকে বেরিয়ে রুমের দিকে এগুলো। হুম, ডক্টরের কাছে যাবেন তো? আমি সম্পূর্ণ সুস্থ, তবু তুমি যদি চাও আমি যাব, তবে ডাক্তার যেন বেশি ওষুধ না দেন। মুচকি হাসলো অরা। লোকটা তো এখনো বাচ্চাদের মতোই কথা বলছে। আরিশ কোল থেকে নামিয়ে দিল অরাকে। ওকে, জামা কাপড় চেঞ্জ করে আসছি, আপনিও করে নিন, ঠান্ডা লাগবে। এখানে চেঞ্জ করো। কি? বাংলায় বললাম। বেডরুমে বসে জামা কাপড় চেঞ্জ করলে অত বড় ওয়াশরুমটা আছে কি করতে? মুচকি হাসলো আরিশ। অরার গাল টিপে দিল কয়েকবার। তাও কথা। যাচ্ছি আমি। মুচকি হেসে ওয়াশরুমের দিকে এগুলো ওরা। আজকে ভীষণ খুশি লাগছে তার। আরিশের এমন পরিবর্তন কখনো আশা করেনি সে। সবকিছু যেন জাদুর মতো লাগছে। তবে আজকে তালহা ভাই রুমে এসে ভালোই করেছে। মনে মনে তালহাকে ধন্যবাদ দিল ওরা। কি ব্যাপার, ভাবি ভাইয়া তো খেতে এলো না? রাতের খাবার খাচ্ছে সকলে। ঘড়িতে সময় রাত 10:30। তামান্না সাবিহার দিকে তাকিয়ে ফুঁসছে কেবল। আজকে নিশ্চিত ভাবির সাথে খারাপ আচরণ করেছে আরিশ ভাইয়া, আর সব কিছুর জন্য সাবিয়া ডাইনি দায়ী। মনে মনে এরকম আরো অনেক কথাই ভাবছে তামান্না। নতুন বিয়ে হয়েছে ওদের, নিজেদের সময় মতো খেয়ে নিবে। তালহা, তুইও বিয়েটা করে নে এবার। তাসলিমা বললেন। সাবিহা মুচকি মুচকি হাসছে। কিছুক্ষণ আগে মায়ের কাছে গিয়ে সবটা খুলে বলেছে সে। সেজন্য মা মেয়ে দুজনাই বেশ খুশি। মায়ের কথায় চুপ করে গেল তালহা। আর চোখে কেবল তামান্নার দিকে তাকালো একবার। কারবিনী নিয়ে কথা হচ্ছে, তালার নাকি? আরিশের কণ্ঠস্বর শুনে সবাই সিঁড়ির দিকে দৃষ্টিপাত করলো। সাবিনা তাসলিমা যেন 420 ভোল্টের একটা শক খেলো। অরাও আরিশ একসাথে আসছে। দুজনকে দেখেই বোঝা যাচ্ছে সদ্য গোসল সেরে এসেছে। অরা চুল এখনো ভেজা, রাগে শরীর হিড়হিড় করে উঠল সাবিহার। আরে মায়ের কথা বাদ দাও, গিয়ে শাদি আরো করব, বিয়ে শাদি আরো পরে করব ভাইয়া। আগে বিজনেসটা বুঝি, একটা অবস্থান তৈরি করি, তারপর। অরাকে হাসি খুশি দেখে তামান্না স্বস্তির নিঃশ্বাস ফেললো। আরিশ ও অরা বসার জন্য চেয়ার টেনে দিল সে। দুজনে পাশাপাশি বসলো। তামান্না খাবার সাজিয়ে দিচ্ছে। গুড, এটাই ভালো হবে। তালহা মুচকি এসে খাবারের দিকে মনোযোগ দিল। অরা খেতে খেতে তালহাকে উদ্দেশ্য করে শুধালো, ভাই একটু আগে যে বললেন আমি আপনাকে ডেকেছি, কে বলেছিল সেটা? আরিশ আর চোখে অরার দিকে তাকালো একবার। অরা আরিশের হাতে হাত রাখলো, ইশারায় বোঝাতে চাইলো দরকারি কথা। আরিশ চুপ করে রইল। সাবি হাই তো বললো তখন। আরিশ ও অরা দুজনাই সাবিহার দিকে তাকালো। মেয়েটা ভাবতেও পারেনি অরা এভাবে তার পর্দা ফাঁস করে ফেলবে। বোকার মতো হেসে বলল সাবিহা, আসলে আমি ভুল শুনেছিলাম। ব্যাপার না আপু, ধন্যবাদ আপনাকে। মুচকি হেসে বলল অরা। আরিশও মৃদু হাসলো। সাবিহা কিছুই বুঝতে পারছে না কি হওয়ার কথা ছিল আর কি হলো। কিসের জন্য ধন্যবাদ দিলে ভাবি? আমি আসলে অরা মুচকি হাসলো। সাবিহা একবার আরিশের দিকে তাকাচ্ছে, আরেকবার অরার দিকে তাকাচ্ছে। অরা মুচকি হাসলো। সাবিহা একবার আরিশের দিকে তাকাচ্ছে, আরেকবার অরার দিকে তাকাচ্ছে। সাবিহার কথা বাড়ালো না। শেষে আবার কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে গেলে মহা মুশকিল হয়ে যাবে। কি হে তামান্না ভাটিয়া, তুমি খাবে কখন? তালহার কথায় আরিশও তামান্নার দিকে তাকালো। তোকে না বলেছি যখনই খেতে পাবে তখনই খেয়ে নিবি? আরিশের গম্ভীর কণ্ঠে নড়ে চড়ে উঠল তামান্না। অরা বলল, তুমিও আমাদের সাথে খেতে বসে যাও আপু।
সব কিছু তো এখানেই আছে। অরার কথা শুনে আড়ালে ভেঞ্চি কাটলেন তাসলিমা খাতুন। কাজের মেয়েকে নিয়ে এদের এত আদিক্ষেতা তার সহ্য হচ্ছিল না। অরার কথা মতো তামান্না একটা চেয়ার টেনে এনে খাওয়ার জন্য বসে পড়ল। তালহা মুচকি হাসলো। খানিক পরে সাবিহা ডাইনিং রুম থেকে উঠে গেল। আজকে তার গলা দিয়ে ভাত নামছিল না। ওরাকে কোনোভাবে আরিশের থেকে দূরে সরানো যাচ্ছে না। নিজের উপর খুব বিরক্ত সাবিহা। আকাশ জুড়ে জমে উঠেছে ঘন কালো মেঘ। চারিদিকে ছড়িয়ে আছে এক ধরনের অদ্ভুত অন্ধকার। খোলা জানালা দিয়ে টুপটাপ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ঘরের সঙ্গে ঢুকছে হালকা ঠান্ডা বাতাস, যা রুমের পরিবেশকে আরো শীতল করে তুলেছে। দূরে মৃদু গর্জন শোনা যাচ্ছে। মনে হচ্ছে আসন্ন কোনো দুর্যোগের পূর্বাভাস দিচ্ছে প্রকৃতি। সম্ভবত কালবৈশাখী আসছে। আবহাওয়া অফিস থেকেও নাকি এমন সতর্কতা দেওয়া হয়েছে। ওরা বিছানা গোছগাছ করছিল। আরিশ চাচির সাথে কথা বলতে বাইরে গেছে, তবে কি বিষয় নিয়ে কথা হচ্ছে সেটা ওরা জানে না। বিছানা চাদরটা সুন্দর করে ঠিকঠাক করে ওরা জানালাগুলোর দিকে এগিয়ে গেল। হালকা বাতাসে পর্দা দোলা শব্দ হচ্ছিল। সে একে একে সব জানালা আটকে দিল, যেন ঠান্ডা বাতাস আর বৃষ্টির ছাট ঘরে ঢুকতে না পারে। ঠিক তখনই রুমে ঢুকলো আরিশ। তার মুখে এক অদ্ভুত আকর্ষণ। আজকের ওয়েদারটা কেমন বলো তো হামিংবার্ড? কেন, আপনি দেখতে পাচ্ছেন না বৃষ্টি হচ্ছে? আরিশ রুমের দরজা বন্ধ করে ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে এলো। ওরা বিছানার অন্য পাশে দাঁড়িয়েছিল, চোখে মুখে একরকম দ্বিধা। হঠাৎ করে আরিশ তার হাত ধরে এক হ্যাচকা টানে তাকে বিছানায় ফেলে দিল। ওরা হতভম্ব হয়ে তাকিয়ে রইল তার দিকে। তুমি কি দেখতে পাচ্ছ না তোমার পা তোমাকে কাছে পাওয়ার জন্য উতলা হয়ে আছে? চুপ করে রইল ওরা। আরিশ এগিয়ে এসে আলতো করে তার কপালে একটা চুমু আঁকলো। আবেশে চোখ বন্ধ করে ফেললো ওরা। তার নিঃশ্বাস যেন একটু ভারী হয়ে উঠল। বুকের ভেতর কেমন অস্থির ঢেউ খেলে গেল। অরার এমন নরম প্রতিক্রিয়ায় আরিশ মৃদু হেসে উঠল। সেই হাসিতে ছিল একরাশ ভালোবাসা, ছিল একরকম মুগ্ধতা। নীরব সম্মতির ইঙ্গিত পেয়ে সে আরো উষ্ণতা ছড়িয়ে দিল অরার শরীর জুড়ে। আবেশে চোখ বন্ধ রেখে অরা বিছানার চাদর শক্ত করে খামচে ধরল। আরিশের উষ্ণ ঠোঁটের ছোঁয়ায় অরার সমস্ত মুখমণ্ডল যেন অদ্ভুত এক আবেশে আচ্ছন্ন হয়ে উঠল। আপনি কি করছেন? আরিশ আলতো করে অরার ঠোঁটের উপর আঙ্গুল চেপে ধরল। নরম স্পর্শে তার সমস্ত শরীর শিওরে উঠল। আরিশ ফিস ফিস করে বলল, তুমি জানো হামিংবার্ড, আমি কি করেছি? অনুভব করো, বাধা দিও না। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। আর তুমি জানো হামিংবার্ড, আমি কি করছি? আরিশের গলা প্রচন্ড কোমল, কিন্তু তার ভেতরে একটা অদম্য আকাঙ্ক্ষা দপদপ করছে। সে ফিস ফিস করে আরো এগিয়ে বলল, ফিল মি, ডোন্ট স্টপ মি। আই কান্ট কন্ট্রোল মাই সেলফ এনিমোর। অরা চোখ বুজে অনুভব করলো তার বুকের ভেতর তীব্র ধুকপুকানি, আর চারিপাশের নিস্তব্ধ ঘরের মধ্যে দুজনার নিঃশ্বাসের ছন্দ একসাথে মিশে যাচ্ছে। অরা ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। আরিশের বলা কথাগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছে, আর তার গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠেছে। আরিশ ধীরে ধীরে অরাকে গভীরভাবে আলিঙ্গন করতে শুরু করলো। প্রথমে কপাল, তারপর গাল, ঠোঁট, সব জায়গায় একের পর এক ঠোঁটের উষ্ণ স্পর্শ ছড়িয়ে যাচ্ছে। তার স্পর্শের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। আরিশের স্পর্শে বুকের ভেতরে এক অদ্ভুত তৈরি হতে লাগলো অরার। তবে প্রথম দিকে অরার ভালো লাগলো, সময়ের সাথে সাথে তার মনোভাব বদলাতে শুরু করেছে। আরিশের স্পর্শে কিছুটা অস্বস্তি অনুভব করছে সে। আরিশের সেই চিরচেনা তীক্ষ্ণ স্পর্শে অরার আগের কিছু মুহূর্ত মনে পড়ে যাচ্ছে। প্লিজ স্টপ। আই কান্ট হামিংবার্ড। আরিশ অরার বারণ শুনল না। ধীরে ধীরে গলা থেকে ঠোঁটের ছোঁয়া নিয়ে আরো গভীরে যেতে লাগলো। অরা ছটফট করতে লাগলো, মাঝে মধ্যে ব্যথায় চোখ বন্ধ করে ফেলছে। তার শরীর এক অদ্ভুত অবস্থায় ছিল, একদিকে ব্যথা, অন্যদিকে আরিশের স্পর্শে এক ধরনের অস্বস্তি। হঠাৎ আরিশ অরাকে শক্তভাবে উল্টো দিকে ফিরিয়ে শুইয়ে দিল। ঘাড়ের ওপর থেকে তার চুলগুলো সরিয়ে ঠোঁট দিয়ে আগ্রাসীভাবে থাবা বসালো। অরা আরিশের এই আচরণে বিস্মিত হয়ে গেল। তার কোমল হাতগুলো আরিশের শক্ত রুক্ষ হাতের নিচে চাপা পড়ে গেছে, যেন সে পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। আরিশ, হুম, আমার লাগছে পিঠে। সরি পাখি, আর একটু সহ্য করো। এর থেকে আস্তে আদর করা আমার পক্ষে সম্ভব না। দীর্ঘ নিঃশ্বাস ফেলল অরা। এই যদি হয় স্বাভাবিক আদর, তবে জোর করবেন? আরিশে অরার কথায় খেয়াল করলো না। কোলে তুলে দুপাশে পা ছড়িয়ে বসালো তাকে। অরা আবারও জিজ্ঞাসা করলো, আরিশ, লিসেন টু মি, আজও জোর করবেন? ভালোবাসার সেই মুহূর্তে বারবার কথা বলায় আরিশের মেজাজ বিগড়ে গেল। কোনো কথা না বলে এক প্রকার অসহিষ্ণু হয়ে অরাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। অরা হঠাৎ অবাক হয়ে চমকে উঠল। তার চোখে ভয় আর বিস্ময় একসাথে। আরিশের চোখে কিছুটা বিরক্তি, কিছুটা কষ্ট। সে কোনো মন্তব্য না করে এক নিঃশ্বাসে বিছানা থেকে উঠে দাঁড়ালো। তারপর তীব্র পদক্ষেপে রুম থেকে বেরিয়ে গেল, যেন সে আর তার মধ্যে কিছুই নেই। অরা বাকরুদ্ধ হয়ে আচমকা আরিশের এমন আচরণ একদম বোকার মতো তাকিয়ে রইল। তার মনে হাজারটা প্রশ্ন, কিন্তু কোনো উত্তর নেই। ঘণ্টাখানেক পর আরিশ রুমে ফিরে এলো। অরা এখনো বসে আছে, যেন সে নিজের ভেতর এক অদৃশ্য যুদ্ধ লড়ছে। তার চোখে কিছুটা হতাশা, কিছুটা বিভ্রান্তি। সে আরিশের ভাবমূর্তি বোঝার চেষ্টা করছে, কিন্তু আরিশের প্রতিটা মুহূর্তের পরিবর্তন যেন তাকে আরো বিভ্রান্ত করে তুলছিল। ইচ্ছা না থাকলে আগে বলে দিতে পাখি,
মাঝপথে গিয়ে বললে তো মেজাজ বিগড়েই যাবে। ওরা মুচকি হাসলো। আরিশ ওরার হাসি দেখে ভ্রু উঁচিয়ে প্রশ্ন করলো, কি? কিছু না। না বলো। আপনি খুব কন্ট্রোললেস হয়ে যাচ্ছেন। কনুইতে ভর দিয়ে শুয়ে আরিশ ওরাকে নিজের কোলের কাছে টেনে শুইয়ে দিল। তার শরীরের কাছাকাছি আসতেই ওরা একটু অস্বস্তি অনুভব করলো, কিন্তু আরিশের শক্ত হাত তাকে নিরাপদে আগলে ধরল। ফলশ্রুতিতে স্বস্তির নিঃশ্বাস ফেললো ওরা। এতদিনে বুঝলে? হুম। ঘুমাও। আপনি ঘুমোবেন না? না, কেন? তুমি ঘুমানোর পরে আদর করবো তাই। আরিশের কথায় ওরা চোখগুলো বড় বড় করে তাকালো। আরিশ তা দেখে হেসে উঠল, একদম জোরে হাসি দিল। তার হাসিতে ওরা আরেক দফা অবাক হয়ে গেল। মজা করছি। গুড নাইট। ওরা কিছু বলল না, নীরবে আরিশের বুকে মুখ গুজে চোখ বন্ধ করে ফেললো। তার নিঃশ্বাস আর আরিশের দেহের তাপ একাকার হয়ে যাচ্ছে। শুকনো ঢোক গিলল আরিশ। ওরার স্পর্শে নিজেকে নিয়ন্ত্রণ করা বেশ মুশকিল। বিকেলবেলা আরিশ তার নিজের কেবিনে বসে আছে। টেবিলের উপর কিছু ফাইল, কাগজপত্র আর কম্পিউটারের স্ক্রিনে কাজ চলছে। তারপর সবকিছু ঠিকঠাক এখন? বাবির সাথে মন খুলে কথা বলছিস তো? মেহরাব চায়ের কাপটা টেবিলের উপর রেখে প্রশ্ন করলো। আরিশ তখন কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু তবুও মেহরাবের সাথে আড্ডা দিচ্ছিল। সবকিছু তো মেহরাবের জন্যই হয়েছে। হ্যাঁ, আর এখন আগের মতো নিজেকে গুটিয়ে রাখে না। বেশ বেশ, এখন সময় করে বাবিকে নিয়ে একদিন ডাক্তারের কাছে চলে যা। যত দ্রুত চিকিৎসা নিবি ততই ভালো। তোরা যে কি শুরু করলি, বলছি তো যাবো ডাক্তারের কাছে। মেহরাব চায়ের কাপটা আবারও হাতে তুলে নিল। অদ্ভুত শোনালেও মেহরাব গরম চা পছন্দ করে না। চা ঠান্ডা হওয়ার পরেই পান করে সে। আচ্ছা মেহরাব, একদিন বাসায় আয় না। ও বাবা গো, কি হলো তোর? হয়েছে তো তোর বাড়িতে যাব, তারপর তোর বউকে কেমন আছেন জিজ্ঞেস করবো, তারপর তুই আবার চাইকোগিরি শুরু করবে। আরিশ কিছুটা লজ্জা পেল এবার। তার কাছের মানুষগুলো এভাবে তাকে নিয়ে ভাবে, বিষয়টা কখনো ভেবে দেখেনি সে। আরে না, কাল আয় বাসায়। ঠিক আছে, বন্ধু যখন বলছে সে ভদ্রলোক হয়ে থাকবে, তখন না হয় গেলাম। মেহরাব হাসতে হাসতে বাকি চাটুকু শেষ করে ফেলল। তুমি ডেকেছিলে মা? নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল তালহা। দুদিন ধরে বাড়িতে বসে কিছু প্রজেক্ট কমপ্লিট করতে দিয়েছে আরিশ, এবং সে কাজের চাপ নিয়ে দিনরাত এক করে ব্যস্ত ছিল। প্রতিটা মুহূর্তে শুধু কাজ আর কাজ। কিন্তু হঠাৎ সাবিহা এলো তার রুমে। সাবিহা বলল মা ডাকছেন। তালহা কোনো কিছু না ভেবে কাজের সব চিন্তা পেছনে ফেলে মায়ের রুমে চলে এলো। হ্যাঁ বস। শান্ত গলায় বললেন তাসলিমা। মায়ের এমন শান্ত গলার পেছনে সবসময় কোনো না কোনো জটলা লুকিয়ে থাকে, সেটা তালহা জানে খুব ভালো। আজও কি তেমন কিছু বলবেন তিনি? তালহা সন্দিহান দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে রইল। তার চোখে এক ধরনের অস্থিরতা, কিন্তু মা তো শান্ত, ঠান্ডা গলায় কথা বলছে। সে মায়ের পাশে গিয়ে বসলো, কিন্তু মনে তোলপাড়। তাসলিমা খাতুন সন্তানের মাথায় হাত বুলিয়ে দিলেন একবার, যেন তার অস্থির মনোভাবটা কিছুটা শান্ত হয়। কি হয়েছে মা? তোর কি হয়েছে? আমার আমার আবার কি হয়েছে? কিছু না হলেই ভালো, কিন্তু দেখতে তো পাচ্ছি অন্য কিছু। যা বলার সরাসরি বলো। তামান্নার সাথে একটু বেশিই মিশছিস। অবাক হলো তালহা। এসব বলার জন্য রুমে ডাকলেন মা, কিন্তু কেন? তামান্নার সাথে তো স্বাভাবিক মেলামেশাই করে সে। কি বলছো এসব? আমি তো স্বাভাবিকভাবেই মিশি তার সাথে। তাহলে তো ভালোই। অন্য কিছু হলে মোটেও ভালো কিছু হবে না। চুপ করে গেল তালহা। সত্যি বলতে তামান্নার প্রতি কিছুটা ভালো লাগা সৃষ্টি হয়েছে, কিন্তু সেটা অন্য কিছু তো নয়। আর ভালো লাগা কি দোষের? এভাবে বলছো কেন? আমি কি ছোট আছি মা? আমি বুঝি কোনটা আমার জন্য ভালো আর কোনটা ভালো না। সেটা সময় বলে দেবে। ওই কাজের মেয়ের থেকে দূরত্ব বজায় রেখে চলবি। ওসব মেয়েরা ছেলেদের কিভাবে পটাতে হয় সেটা ভালো করেই জানে। তাসলিমার এমন কথায় বসা থেকে উঠে দাঁড়ালো তালহা। তোমার থেকে এমন কথা আশা করি না মা। মেয়ে হয়ে অন্য মেয়ের বিষয়ে কথা বলার সময় অবশ্যই সম্মান রক্ষা করা উচিত। আসছি আমি। তালহা রেগে রুম থেকে বেরিয়ে গেছে বুঝতে পেরে তাসলিমাও রাগ করলেন। গতকাল খানবাড়িতে মেহরাবের আসার কথা থাকলেও গুরুত্বপূর্ণ কাজ থাকার কারণে আসতে পারেনি সে। তাই আজ মেহরাবকে পার্টিতে ইনভাইট করতে মেহরাবের অফিসে চলে এসেছে আরিশ। আরিশের বিয়েটা তেমন লোক জানিয়ে হয়নি বলে ওরাকে কেউ চেনে না তেমন, সেজন্য আত্মীয় স্বজন ও অফিসের লোকজন নিয়ে বড়সড় একটা পার্টির আয়োজন করেছে আরিশ। আজ সন্ধ্যায় খানবাড়িতে পার্টি রয়েছে। গরিবের ঘরে পা পড়ল তবে। মেহরাবের রসিকতায় মুচকি হাসলো আরিশ। চেয়ার টেনে বসতে বসতে বলল সে। এমন ভাবে বলছে যেন আমি বিল গেটস। তা না হলেও কোটিপতি তো বটে। তোর মনে হয় কিছু কম আছে শালা? শালা হব কিভাবে? আমার না আছে বউ, না আসিস তুই সিঙ্গেল। তোর বউ আছে, তার চেয়ে আমি তোকে শালা বলি। তোর বংশের কোনো মেয়েকে গুছিয়ে দে আমাকে। তুই আর ভালো হলি না মেহরাব। এ আসছে আমার সাধু পুরুষ। টেবিলের উপর রাখা কফি কাপের দিকে ইশারা করলো মেহরাব।
মুচকি হেসে কফির কাপ হাতে নিল আরিশ। দুজনায় কফি খেতে খেতে গল্প চালিয়ে গেল। কথাগুলো কখনো হালকা, কখনো গাঢ়, কফির মতোই কড়া আর উষ্ণ। দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। খানবাড়ির গেট পেরিয়ে বাইরে বেরিয়ে এলো কালো রঙের লেক্সাস LX 570। আরিশ ও অরা সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছে। গতকাল থেকে অরা আরিশকে ডাক্তারের কাছে যাওয়ার জন্য অনুরোধ করছিল। বইয়ের মনের শান্তির জন্য অবশেষে আজ ডাক্তারের কাছে যেতে রাজি হয়েছে আরিশ। সন্ধ্যায় তাদের বাড়িতে একটা গুরুত্বপূর্ণ পার্টি রয়েছে, অথচ এখন তাকে যেতে হচ্ছে মনোরোগ বিশেষজ্ঞের কাছে। তবে বাড়ির সবকিছু দেখাশোনার জন্য তালহা আছে, সাথে নবনীতা, শেখরও। বাড়িঘর সাজানোর জন্য ইভেন্ট ম্যানেজারের সাথে যোগাযোগ রাখার দায়িত্ব দেওয়া হয়েছে তাদের উপরই। আচ্ছা, ডাক্তার কি বলেছে বলো তো? গাড়ি চলছে ধীরে ধীরে, মাঝে মাঝে জ্যামের জন্য থেমেও থাকতে হচ্ছে। আরিশের এমন এক প্রশ্ন করলো যা শুনে অরা নিজেকে আর আটকে রাখতে পারল না। না হেসে পারল না সে। কি হলো, হাঁটছো কেন হামিংবার্ড? অধৈর্য হয়ে আবারও জিজ্ঞাসা করলো আরিশ। অরা বলল, ডক্টর কি বলবেন সেটা যদি আমি আগে থেকে জানতাম তবে কি আপনাকে ডক্টরের কাছে নিয়ে যেতাম। কিছুক্ষণ চুপ করে রইল ভদ্রলোক, তারপর বলল, আজকাল কী সব বলছি নিজেও জানি না। আরিশের এমন বোকা বোকা কাজকর্ম অরাকে ভীষণ আনন্দ দিচ্ছে। এই শান্ত মানুষটাকে ভালো লাগে অরার। আরিশ এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছে, অন্য হাত অরার হাতের উপর রেখেছে। ভয়ে গলা শুকিয়ে আসছে মেয়েটার। কি করছেন? যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়? কিচ্ছু হবে না পাখি। আরিশ টুক করে অরার ঠোঁটে কিস করলো একটা। অরা লজ্জায় অন্যদিকে ফিরে তাকালো। জানালা দিয়ে ব্যস্ত শহর দেখতে লাগলো সে। ঘরটা শান্ত, জানালার ফাঁক গলে নরম রোদের রেখা পড়েছে আরিশের চোখে মুখে। ওরা পাশে বসে আছে, হাত দুটো আটসাট করে রেখেছে নিজের কোলে। ডাক্তার মোহসিন মল্লিক টেবিলের ওপারে বসে থাকা সত্ত্বেও যেন আরিশকে ভেতর থেকে দেখতে পারছেন। চশমার পেছন থেকে তার চোখ দুটো স্থির, পর্যবেক্ষণশীল। আপনার নাম আরিশ, তাই তো? ডাক্তার জিজ্ঞাসা করলেন, স্বরটা কোমল কিন্তু দৃঢ়। আরিশ কেবল মাথা ঝাঁকালো। গলার কাছে একটা অদৃশ্য গিট বেঁধেছিল হয়তো, কথা বেরোলো না। বাবা হারানোর পর কখনো আরিশের মনে কিছু হারানোর ভয় ছিল না, কিন্তু আজ তার অবচেতন মন ভীষণ ভয় পাচ্ছে অরাকে হারানোর ভয়। ডাক্তার কি বলবেন সেসব শুনে অরা কিরকম প্রতিক্রিয়া দেখাবে সেই ভেবে চুপচাপ হয়ে গেছে আরিশ। অরা মাঝে মধ্যে আর চোখে আরিশকে দেখছে। মানুষটাকে কখনো এমনভাবে চুপ করে বসে থাকতে দেখেনি সে। অরা হালকা শ্বাস ফেললো, তারপর নিজেই শুরু করলো, সবকিছু খুলে বলেছি ডক্টর, এখন আপনিই বলুন। আমার এতটুকু বলার ছিল। ডাক্তার চুপ করে শুনছিলেন, মাঝে মাঝে খাতায় কিছু টুকে নিচ্ছিলেন। আরিশ, ডাক্তার মোহসিন মল্লিক এবার সরাসরি তার চোখে চোখ রাখলেন। তোমার মনের ভিতরটা যদি একটু ঘোর হতো, এখন সেটা কেমন দেখাচ্ছে? আরিশ খানিকক্ষণ চুপ থেকে বলল, অন্ধকার, জানলা নেই, দরজা বন্ধ, বাইরে কেউ দাঁড়িয়ে আছে আমি জানি, কিন্তু আমি খুলে দিতে পারছি না। ডাক্তারের ঠোঁটের কোণে হালকা নরম হাসি খেলল। বেশ, তাহলে আমরা আজই সেই দরজা দিয়ে একটু এগিয়ে যাই। বসা থেকে উঠে দাঁড়িয়ে আবারও বলতে লাগলেন তিনি, মিস্টার আরিশ, আপনার ভিতরে অনেক রাগ, কিন্তু এই রাগটা হঠাৎ করেই আসেনি। এটা অনেক পুরনো, ছোটবেলা ভাঙা স্মৃতি, অবহেলা, ভয় আর ভালোবাসা না পাওয়ার ব্যথা। তবে সব মিলিয়ে আপনার ভিতরে একটা অদৃশ্য আগুন জ্বলছে, যেটা আপনি কন্ট্রোল করতে পারেন না। মোহসিন মল্লিক আরিশের দিকে তাকিয়ে আছেন, চোখে গভীর দৃষ্টি। আপনি হয়তো কখনো ভালোবেসে দেখেননি, কেমন হয় আদর তা শিখতে পারেননি। আপনার মা আপনাকে মেরেছেন আর বাবাকে অপমান করতে দেখেছেন, তাই আজ আপনি ভাবছেন শক্ত না হলে ভালোবাসা চলে যাবে। আপনি নিজের স্ত্রীকে ধরে রাখতে চাচ্ছেন, কিন্তু আপনি তাকে দমন করছেন। এটাকে ভালোবাসা বলে না মিস্টার আরিশ, এটা হলো ট্রমা রেসপন্স। ডাক্তার ধীরে ধীরে বলতে থাকলেন, আপনার মধ্যে কমপ্লেক্স PTSD আর অ্যাটাচমেন্ট ডিসঅর্ডারের লক্ষণ রয়েছে। আপনি ভয় পান হারিয়ে যাওয়ার, দুর্বল হয়ে পড়ার, আর সেই ভয় আপনাকে টক্সিক কন্ট্রোলে ঠেলে দিচ্ছে। আপনি পজিটিভ কারণ আপনার ভেতরের শিশুটা এখনো ভয় পায়। ডাক্তার মোহসিন একটু থামলেন। আরিশ ও অরা দুজনেই ওনার দিকে তাকিয়ে আছে। তিনি আবারও বলতে লাগলেন, আপনি অসুস্থ নন আরিশ, আপনি আহত, কিন্তু সেই আঘাত না সরালে আপনি আরও অনেককে আঘাত করবেন। আপনি কি চাইছেন আপনার সন্তানও একদিন আপনার মতো হয়ে উঠুক? ঘরটা হঠাৎ নিঃশব্দ হয়ে গেল। আরিশ নড়ল না, কিন্তু চোখের কোণে চিকচিক করে উঠল জল। ও তা লুকাতে চাইল না। অনেকদিন পরে হয়তো নিজেকে লুকানোর প্রয়োজন বোধ করলো না। ওর শক্ত হয়ে থাকা চোয়াল আস্তে আস্তে ঢিল হয়ে এলো, ঠোঁট কাঁপতে শুরু করলো। অরা চুপ করে তাকিয়েছিল। কখন যেন ওর হাতটা আরিশের হাতের উপর রাখলো। আরিশ অরার দিকে তাকালো একবার। অরা চোখের পলক ফেলে ভরসা দেওয়ার চেষ্টা করলো। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আরিশ, আমি এরকম হতে চাইনি। আমি আসলে নিজেও জানি না কিভাবে এমন হলাম।
ডাক্তার মোহসিন একটু এগিয়ে এলেন, কণ্ঠটা নরম। আপনি জানেন না ঠিক, কিন্তু এখন জানছেন। এটা শুরু নিজেকে চেনার, ভাঙাগুলো জোড়া লাগানো শুরু। আপনি প্রস্তুত থাকলে আমরা একসাথে সেটা করতে পারি। আরিশ এবার একবার চোখ মুছলো, তারপর মাথা নিচু করে ফিসফিস করলো। আমাকে বদলাতে হবে, ওর জন্য, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ডাক্তার হালকা হাসলেন। তবেই আমরা সত্যিকারের চিকিৎসা শুরু করলাম। উনি ঠিক হয়ে যাবেন তো? অরার কণ্ঠে সংশয়। ডাক্তার মোহসিন মুচকি হাসলেন। যতটুকু সমস্যা আছে সেটা চলে যাবে, ঠিকমতো কাউন্সিলিং দরকার শুধু। কিন্তু কিন্তু কি ডক্টর? আপনার হাজবেন্ড এমনিতেই ওভার পজিটিভ রোগী এবং সেই সাথে আপনাকে ভীষণ ভালোবাসেন। ডাক্তারের মুখে এমন কথা শুনে লজ্জা পেল ওরা। আরিশের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠেছে। আজ তাহলে আসি স্যার, বাড়িতে অনুষ্ঠান আছে, ফোনে যোগাযোগ করে কাউন্সেলিংয়ের জন্য আসবো পরে। ওকে মিস্টার বারিশ। থ্যাংক ইউ। ওয়েলকাম ডিয়ার। অরাকে নিয়ে ডাক্তারের চেম্বার থেকে বেরুলো আরিশ। সন্ধ্যায় নরম আলোয় খানবাড়ি যেন আলোয় স্নান করছে। গেট থেকে শুরু হয় চোখ ধাঁধানো রাজকীয়তা। ব্ল্যাক অ্যান্ড গোল্ড প্যালেটের ডিজাইনে তৈরি ইলেকট্রিক গেটের দুপাশে লাগানো দামি আর্ট ইনস্টলেশন। পুরো গেট জুড়ে ফেরি লাইট ও স্লো মোশন এলইডি লাইটিং, যা এক বিশেষ থিম অনুযায়ী রং বদলাচ্ছে। বাড়ির মূল চত্বরে পা রাখতেই দুপাশে সারি সারি ছোট বাগান বেষ্টিত লাইট পিলার, যেগুলো স্বচ্ছ কাচের ভেতরে রাখা, আর তার মধ্যখানে চলছে গন্ধযুক্ত সুগন্ধি মোমবাতি। বিশাল মার্বেলের চত্বর, মাঝখানে ওয়াটার ফাউন্টেন থেকে উঠে আসছে পানির ফোয়ারা। রেডি হচ্ছে না কেন? আরিশ পোশাক পরতে পরতে জিজ্ঞাসা করলো অরাকে। বেচারি লজ্জায় অন্যদিকে তাকিয়ে আছে। কি আর করার, বর যদি এমন নির্লজ্জ হয় তখন বউয়ের অন্যদিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় থাকে না। আপনি যান, তারপর আমি রেডি হয়ে আসছি। গুড গার্ল। সাজগোজের জন্য পার্লার থেকে লোকজন আনতে চাইলাম, না করলে। এখন একা একা সামলাতে পারবে? তামান্না আপু আছে তো? তামান্নার দরকার নেই, তুমি চেঞ্জ করো, আমি সাজিয়ে দেবো। ওরা হকচকিয়ে গেল। হুট করে আরিশের দিকে তাকালো, আর তাতেই দৃষ্টি আটকে গেল তার। আরিশের উন্মুক্ত বুকের দিকে তাকিয়ে গলা শুকিয়ে আসছে ওরার। আরিশ তার দৃষ্টি পর্যবেক্ষণ করছে। কেমন লাগছে? নিশ্চয়ই হট। আরিশের কথায় বিষম খেলো ওরা। এই কি হলো তোমার? দাঁড়াও, পানি দিচ্ছে। আরিশ টি টেবিলের উপর থেকে পানির গ্লাস নিয়ে ওরার হাতে দিল। বেচারি কিছুক্ষণ পর শান্ত হলো। আপনি আসলে? বাহ, তুমি ড্যাপ ড্যাপ করে তাকাতে পারো। আর আমি বললেই দোষ, যত দোষ আরিশ ঘোষ। আরিশের এমন বাচ্চামিতে ওরার খুব ভালো লাগছে। আপনি ঘোষ নন, খান। আরে কথার কথা বলছি। আরিশ আচমকা ওরাকে নিজের সাথে জড়িয়ে ধরলো। মেয়েটা নিজেকে সামলাতে আরিশের কাঁধে হাত রেখেছে। পুরুষ মানুষের এত সুন্দর হওয়া লাগবে কেন? দেখলেই হার্টবিট বাড়ার মতো সুন্দর না হলেও তো পারতো এই লোক। লম্বা নিঃশ্বাস ফেললো ওরা। আপনার দেরি হয়ে যাচ্ছে আরিশ, নিচে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। সেম টু ইউ হামিংবার্ড, আমি যাচ্ছি, তুমি দ্রুত চলে এসো। কথা শেষে আরিশ ওরার ঠোঁটে মৃদু কামড় বসালো। কিছু বলল না ওরা। আরিশ মুচকি হেসে শার্ট পরতে লাগলো। ওরা আরিশকে রুমে রেখে ওয়াশরুমের দিকে এগুলো। পার্টিতে সবাই নিজেদের মতো কথাবার্তা বলছে। তালহা অফিসের লোকজনের সাথে হেসে হেসে কথা বলছে। পরনে তার নেভি ব্লু ট্রাউজার আর সাথে টার্টলেল নেক ইনার ও উপরে হালকা ব্লেজার। সাবিহা এক কোনায় নিজের মতো দাঁড়িয়ে আছে। পরনে তার একটা মেটালিক রঙের ফ্লোর লেন্থ গাউন, কানে স্মার্ট হুপ কানের দুল, হাতে মিনিমাল জুয়েলারি, চুলে হালকা কার্ল করে একপাশে টানা। এ শহরে তার পরিচিত কেউ নেই। লোকজনের যাওয়া আসা দেখে ছাড়া পার্টিতে কোনো কাজ নেই। হঠাৎ সিঁড়ির দিকে নজর পড়তে চমকালো সাবিহা। সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নামছে তেজরিন খান আরিশ। তার পরনে হাই এন্ড ডিজাইনের ব্ল্যাক স্যুট, স্লিম ফিটেড, ভেতরেও ব্ল্যাক শার্ট, সাথে সেম কালারের টাই, হাতে রোলেক্স ঘড়ি, মুখ জুড়ে হালকা স্টাবল দাড়ি, চুল ব্যাক সেট করা। সাবিহা নিজের চোখ ফেরাতে পারছে না, আনন্দে নাচছে তার মন। আরিশের দিকে এগোতেই যাবে এমন সময় আরিশের পেছন থেকে ওরা বেরিয়ে এলো। অরার পরনে মুভ পিঙ্ক রঙের সফট গাউন, যার কাপড় এতটাই হালকা যে বাতাসে তার পাশ ফুঁড়ে পাপড়ির মতো দুলে উঠছে। গাউনের বুকের অংশে সূক্ষ্ম লেস আর হাতা ছিল ট্রান্সপারেন্ট ফুল স্লিভ, যার মাঝে মাঝে নরম মুক্তোর কাজ। কোমরটা একটু টাইট কাটে ফিট করা, নিচ থেকে ফ্লেয়ার্ড, চুল খোলা কিন্তু পুরোটা নয়। সামনে দুটো লক একটুখানি ঘুরিয়ে তুলে পেছনে আটকানো, মাঝখানে ছোট্ট একটা পার্ল ক্লিপ, কানে ঝুলছে ছোট্ট হোয়াইট স্টোনের দুল, আর গলায় এক ফোঁটা ডায়মন্ডের পেন্ডেন্ট। আরিশরার হাত ধরে রাজকীয় ভঙ্গিতে নিচে নেমে আসছে। পার্টিতে এখন সবাই শুধু মিস্টার অ্যান্ড মিসেস খানকে দেখতে ব্যস্ত। সাবিহা রাগে ফুঁসছে। এই জমকালো আয়োজনের মধ্যমণি হিসেবে ওরাকে সহ্য করতে পারছে না সে। হাতে হাতে কাজ করে চলেছে তামান্না। আজকে তাকেও বেশ দারুণ লাগছে। আরিশ তামান্নার জন্য নতুন পোশাক আনিয়েছে। তবে তামান্না বলে কয়ে সাদামাটা পোশাক আনিয়েছে। একটা সিম্পল কিন্তু স্মার্ট কুর্তি পালাজ্জো সেট, ল্যাভেন্ডার কালারের। তালহা আর চোখে মাঝে মধ্যে দেখছে তাকে, তবে সেটা তামান্না টের পাচ্ছে না। অতিথিদের সাথে কথা বলছে আরিশ, পাশেই ওরা দাঁড়িয়ে আছে। আরিশ সবার সাথে আলাপ করিয়ে দিচ্ছে তাকে। এর মধ্যে মেহেরাব এলো। তাকে দেখে আরিশ দরজার দিকে এগুলো। এত দেরি হলো কেন?
আরিশ মেহেরাবকে জড়িয়ে ধরে শুধালো। জবাবে মিষ্টি করে হাসলো মেহেরাব। কথা বলতে বলতে সামনের দিকে এগুলো দুজন। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।